এখানে এখন যেটা শুরু হয়েছে এইটা আমার কাছে মনে হয় একটা নিষ্ঠুর প্রতারণা জাতির সঙ্গে শুরু হয়েছে, একটা নিষ্ঠুর প্রতারণা। এই যে বাংলাদেশের নাম বদলায় ফেলা, এত সাহস, এরা কারা? বাংলাদেশের নাম বদলায় ফেলা, 4টা মূল নীতি ছিল বাংলাদেশের, 4টার মধ্যে 3টাই বদলায় ফেলা। এই দায়িত্ব এদেরকে কে দিয়েছে? এখন আবার শুনতাছি তারা বাংলাদেশটাকে 4 ভাগে ভাগ করে প্রদেশ করবে ইত্যাদি। এই যে বেসিক জিনিসগুলো, একদম একটা দেশের সমস্ত সংবিধানের সবকিছু পরিবর্তন, একটা দেশের মূলনীতি সব পরিবর্তন করে একদল লোক যারা মেম্বার ইলেকশনে দাঁড়াইলে পাশ করবে না। আমি এটা বললাম, ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশনে দাঁড়াইলে তারা পাশ করবে না। তাদের মা বাবাও জানে না তারা পলিটিক্স করে কি করে না। যাকে সংবিধান সংশোধনী করার জন্য প্রধান ব্যক্তি করা হয়েছে, তিনি 40 বছর দেশে ছিলেন না, উনি একটা বিদেশের নাগরিক। উনার মনোবৃত্তি আমরা আগেই জানতাম, উনি বলেছিলেন সংবিধান ছিঁড়ে ফেলে দিবে। এখন দেখা যাচ্ছে এই অবস্থাটা দাঁড়াচ্ছে। এই অবস্থা দাঁড়ানোর ফলে এমন একটা জটিল এবং কঠিন পথে বাংলাদেশ যাচ্ছে। আপনি বলতেছেন খুব দ্রুত ইলেকশন, দ্রুত কেমনে হইল? আগস্ট মাসে সরকার এসেছে 8 তারিখ, আর বিএনপি ইলেকশন চাচ্ছে আগামী জুলাই আগস্টে। 1 বছরে একটা সরকার একটা ইলেকশন দিতে পারে না। এটা খুব তাড়াতাড়ি হইল। তাহলে তত্ত্বাবধায়ক সরকার যে 3 মাসে ইলেকশন করে বা করছে 4টা ইলেকশন, এটা কিভাবে করলো? ফজলুর রহমান, তত্ত্বাবধায়ক সরকার বা স্বাভাবিক সময়কার যেসব নির্বাচনগুলি হতো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগের সময়ে, সেগুলি একটা স্বাভাবিক সময় ছিল। কিন্তু এই সরকারটা একটা অস্বাভাবিক সময়ের মাধ্যমে এসছে, একটা রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে এসছে। বা পৃথিবীর ইতিহাসে এরকম মানে রাজনৈতিক কিলিং হয়নি যে একটি অধ্যায় আমরা দেখেছি 2024-এর জুলাই আগস্টে। সেরকম একটা সময়ের পর যে এই সরকারটি এসছে, তারা মনে করে বা জনগণ অনেক অংশ মনে করে যে সারা বাংলাদেশে জনগণ কেমনে হলো? এই যে জনগণ করতেছেন, জনগণটা কিভাবে আমি পাবো? দয়া করে বলেন। জনগণ বলতেছেন, জনগণ চাইতেছে স্থানীয় সরকার, জনগণ চাইতেছে অনন্তকাল তাড়াতাড়ি। জনগণটা আমি কিভাবে বুঝবো যতক্ষণ পর্যন্ত জনগণ তাদের রায় না দিবে? এটা কেমনে বুঝবো? এইটা তো হাসিনার চেয়েও ফ্যাসিস্ট কথা হচ্ছে। সংস্কার তো অনন্তকাল চলবে। গুহা থেকে মানুষ মৃত্যু কিয়ামত পর্যন্ত পৃথিবী সংস্কার চলবে, দেশ সংস্কার চলবে, সমাজ সংস্কার। এই সংস্কারটা কি বলতে? এটা তো একটা ব্যাক টার্ম। সংস্কার ব্যাক টার্ম, ইটস এ ব্যাক টার্ম। এটা তো একটা অনির্দিষ্টকালের কথা বলতেছেন, ক্ষমতায় লাভে এবং লোভে থাকার জন্য, হাসিনার মতোই। এটা তো শেখ হাসিনাও এই সব কথা বলছে। আপনি তো অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে চান বিনা কারণে। কি কারণ আপনাদেরকে কে বলছে যে সংবিধান বদলায় সবকিছু শেষ করে দেও, সবকিছু ফেলে দেও? কে বলছে আপনাদেরকে? কে দায়িত্ব দিছে? এটা যদি পাস না হয় পার্লামেন্টে, তারপরে জোর করে থাকবেন আপনারা? এটা আপনি বলেন। এটা তারা যে সংশোধনটা করতেছে, পাস হবে কি করে? তারা বললেই পাস হয়ে যাবে নাকি এটা পার্লামেন্টে এটা এন্ডোর্স হতে হবে? এই কথাটা আগে বলেন আপনি। সেটাই মানুষ মনে করে যে এই সংস্কারগুলো করবার পর মানুষ কয়েন না, নিজেরা বলেন মানুষ কয়েন না। মানুষ আপনাদের পক্ষে না, মানুষ আমার পক্ষেও না। মানুষ আগে সিদ্ধান্ত দিবে কার পক্ষে। বর্তমান সরকারকে আপনি কিভাবে দেখেন? কাদের ম্যান্ডেটে আছে? আর বর্তমান সরকারকে আপনি এই মুহূর্তে কি ধরনের সরকার হিসেবে আপনি দেখতে চান বা আপনি মনে করেন? এই বর্তমান সরকার, আমরা যারা আন্দোলন সংগ্রাম করছিলাম, উচিত ছিল একটা জাতীয় সরকার হওয়া প্রত্যেক দল নিয়ে। কিন্তু আমরা তখন মনে করছিলাম ইউনূস সাহেবের নামটা আসার পরে উনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ, বাঙালির একজন শ্রেষ্ঠ সন্তান। উনার মাধ্যমে আমরা একটা ন্যায় বিচার পাবো, একটা সঠিক সরকার চলবে এবং একটা পর্যায়ে গিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা আসবে। কিন্তু ইউনূস সাহেবকে ঘেরাও করে আজকে যারা আসছে, এটা একটা এনজিও সরকার হয়ে বসছে এবং এটা অন্য ধরনের একটা সরকার। তারা মুখে বলে এক, মনে তাদের অন্য কিছু। তারা আন্দোলনের আগে বলছে যা কথা, এখন যা করতেছে সেই কথা তারা বলে না। তাদেরকে এখন অনেক জনগণ বলতে শুরু করছে। আপনি কে জনগণ বলেন? আপনি বলবেন এটা সঠিক সরকার, কিন্তু জনগণ মনে করে এটা মুনাফেক সরকার। এটা যে কথা বলে
ক্ষমতায় বসছে সেই কাজ তারা করতেছে না। তারা অনন্তকাল ক্ষমতায় থাকার জন্য একটা জটিলতা সৃষ্টি করতেছে এই দেশে। এইটা মানুষ, আমি আপনিও জনগণ বলবেন, আমিও জনগণ বলবো, কিন্তু ফাইনালে আসতে হবে জনগণ কাকে নির্বাচিত করে একটা নির্বাচনের মাধ্যমে কাকে দায়িত্ব দেয়, সেটা হবে জনগণ। আপনিও জনগণ বললেন, আমার পক্ষে জনগণ, আমিও জনগণ বলবো। এর জন্য তো একটা ভোট হওয়া দরকার। এই কারণে আমি বলছি ভোট তো শেখ হাসিনা আমলেও হতো, সমস্যা তো ওইখানে। ভোট তো শেখ হাসিনা আমল হতো, এখন শেখ হাসিনাও বলতো আমরা না, এখন তো এটা তত্ত্বাবধায়ক, এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট, এটা একটা ফেয়ার ইলেকশন। এটাই বলছি, ফেয়ার ইলেকশন করবার জন্য যে সংস্কার প্রয়োজন, মানে শেখ হাসিনার আমলের যে ভোটের মাধ্যমে সংস্কার প্রয়োজন নাই। নির্বাচন কমিশন হয়েছে, কোন সংস্কার প্রয়োজন নাই। আমি যদি আপনারা বলি যে আপনারা ক্ষমতা হাইজ্যাক করছেন এবং হাইজ্যাক করে চিরদিন থাকতে চান, এটা কি বলবেন? এটার উত্তরটা কি? আপনাদের এই দেশে তো ক্ষমতাকে হাইজ্যাক করতে চান আপনারা। আপনাদের কি কি এই যে এই দেশে জিনিসপত্রের দাম বাড়ছে, আগুনের মতো দাম বাড়ছে, আইন শৃঙ্খলা। আপনার কাছে কেন মনে হচ্ছে কেউ ক্ষমতা হাইজ্যাক করার চেষ্টা করছে? কোন কারণে মনে হচ্ছে? এবং আপনি বললেন কেউ কেউ আপনাকে গালাগালিও করছে, সেটাকেও আপনি কেন মনে করছেন? আপনারা কি একটা চাপ অনুভব করছেন? আপনাদের মধ্যে কোন একটা ভীতি আছে? কারণ ওদিকে আবার ভারতও ভীতি ভয় দেখাচ্ছে। ভারতের বিষয়টা মানুষ মনে করে যে নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার যদি আসতো এই আন্দোলনের পর, তাহলে এগুলিকে হ্যান্ডেল করতে পারতো না। ইংরেজ সরকার যেভাবে হ্যান্ডেল করছে, এদিকে আপনি মনে করেন না? ইউনিশ সব কিছুই হ্যান্ডেলিং করতে পারতেছে না। দেশ আল্লাহ চালাইতেছে, এটা দেশ চলছে না। এইগুলা কইয়া অনর্থক বিভ্রান্তি সৃষ্টি করে একটা মানে অনির্বাচিত ক্ষমতাকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টা চলছে। ইউনিশ সব কিছুই করতে পারতেছে না এই দেশে। ইউনুস সাহেবের সরকার, ইউনুস সাহেব মানে ইউনুস সাহেবের সরকার কিছুই করতে পারতেছে না। একটা নির্বাচিত সরকার যত খারাপই বলেন এর চেয়ে ভালো চালাবে, যে কোনো নির্বাচিত সরকার এর চেয়ে ভালো চালাবে, এটা আমি মনে করি। সেই কারণে ফখরুল ইসলাম আলমগীরকে একদম এক সময় মাথায় তুলে রাখতেন, খুব ভালো মানুষ ছিল। এখন সে একদম এত শয়তান হয়ে গেল যে তাকে দুজকে অনন্তকাল জ্বলতে হবে, এই ধরনের স্টেটমেন্ট ফেসবুকে আমি দেখছি। এই যে অবস্থাটা, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার পথটা কি? পথটা হলো জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া, এবং সেই জনগণের মতামতটা আসতে পারে তো প্রসেস অফ ভোট। সেই কারণে আমরা বলছি যে 1 বছর পরে হইলো একটা 1 বছরে যে ইলেকশন দিতে পারবে না, সে 5 বছরের ইলেকশন দিতে চায় না, সে ক্ষমতায় আঁকড়ে ধরে থাকতে চায়। আমার কথা হলো এই জায়গাতে, কাজে আমরা ইলেকশনটা চাচ্ছি। ইলেকশনটাই আপনি মনে করছেন যে একমাত্র সমাধানের পথ? একমাত্র বলছি না আমি, এটা ইলেকশনটা একমাত্র সমাধানের পথ। সেটাই বলছে যে নির্বাচন দিলে সব সংকট কেটে যাবে। এই যে আজকে তিনি জনাব ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে বলেছেন নির্বাচন হলেই সব সংকট কেটে যাবে। হ্যাঁ, সংকট তো কাটবে। এই যে আজকের যে সংকট গুলো আছে, এই সংকট গুলো কেটে যাবে। মানে সীমান্তে এখন মারামারি চলছে, সেটিও কেটে যাবে। ভারতের সাথে যে একটা বড় বর্তমানে কনফ্লিক্ট রয়েছে, এগুলিও কেটে যাবে মনে করছেন। এবং পাশাপাশি বাজারের যে অবস্থা সেটিও কেটে যাবে, অর্থনৈতিক যে অবস্থা সেগুলিও কেটে যাবে, সবকিছুই কেটে যাবে। আপনি মনে করেন যে অর্থনৈতিক অবস্থা কি কেটে যাওয়া আজকে তৃতীয় বিশ্বের এই দেশটাতে, এটা একটা সময়ের ব্যাপার। কিন্তু নির্বাচিত সরকার হলে পৃথিবীর সমস্ত সরকারের সাথে এর চেয়ে ভালো সম্পর্ক হবে। সেটা ভারত বলে বলছি না, সব সরকারের সঙ্গে এর চেয়ে ভালো সম্পর্ক হবে নির্বাচিত সরকার হলে। কারণ পৃথিবীর লোকজন মনে করবে দে আর ইলেক্টেড বাই দ্য পিপল অফ দি কান্ট্রি। এখন তো তাদেরকে মনে দে আর নোবডি অফ দ্য কান্ট্রি, এবং এটা আস্তে আস্তে এই দিকেই যাচ্ছে। কাজে নির্বাচিত সরকার হলে সমস্ত পৃথিবী আমাদেরকে সম্মান দেখাবে, সেই কারণে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হবে, আলাদা একটা ইজ্জত হবে। এ পর্যায়ে শেষ একটা প্রশ্ন করছি যে জামাতে ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলাম বলছে যে তারাও একটা যৌক্তিক সময় দিতে চায়। সেই যৌক্তিক সময়টা আপনি মনে করছেন 6 মাসের বেশি হওয়া উচিত না? কারণ 3 মাসে যেখানে আগে নির্বাচন হয়ে যাবে, এখন কেন 6 মাস? 3 মাস কেন? আমি তো 1 বছর বলছি, আপনি 6 মাস বলছেন কেন? আগামী আগস্ট মাসে ইলেকশনে তো 1 বছর হয় নাকি? হিসাবটা আমি ভুল বললাম। 1 বছর, রাইট। এটাকে আপনি মনে করছেন? আমি আরো 4 মাস দিলাম, কত হইলো? 1.5 বছর, মানে 25 সন টোটাল নাই দিলাম। আমার কথাটা বুঝেন। আর জামাতে ইসলাম কি বললো সেটা জামাতে ইসলামের নিজেদের দলের ব্যাপার। আমি আমার দলের কথাটা বললাম। জামাতে ইসলাম কি বললো সেটা তাদের মতো করে তারা বলবে, তাদের ব্যাপার। আমার কথাটা
আমি বুঝাইতে পারতেছি, আমি জামাত ইসলাম কি বললো সেটা নিয়ে তারা তাদের সিদ্ধান্ত দিবে। আমরা আমাদের মতামতটা প্লেস করলাম যে 1 বছর না, 16 মাসের মধ্যে 20 মাসের মধ্যে একটা ইলেকশন করে, সেটাও পারবেন না। তাতে বোঝা গেল যে ডাল মে কুছ কালা হে। 20 মাস গেল আপনি আপত্তি মনে করছেন না, তবে 20 মাসে বা 2 বছরের কাছাকাছি সময়টাকে আপনার এখনই ঘোষণা করতে হবে যে ইলেকশনটা অত তারিখে হবে এবং এটার রোড ম্যাপ হইল এই। আচ্ছা, এটা আপনি কইবেন একরকম, আপনার কর্মচারী একজন পিআরও কইব আর এক রকম, ওই বাচ্চা ছেলে পেলেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরা কইব আর এক রকম। এইটা নির্বাচন নিয়ে তো কোনো নির্দিষ্ট কথাই হচ্ছে না। আপনি নির্দিষ্ট কথাটা বলেন কবে দিবেন এবং কিভাবে রোড ম্যাপ করবে, তাইলে যদি দল মনে করে যে 6 মাস বা 3 মাস সময় দিতে হবে, দিবে। আপনারা যৌক্তিক কথাটা বলেন, আপনারা তো কেউ যৌক্তিক কথা বলেন না। তো মনের মধ্যে লুকায় কথা বলেন। আপনি একরকম বললে বাঁশের চেয়ে কঞ্চি দর, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি, আপনার পিআরও আর এক রকম বলে, প্রেস সেক্রেটারি আর এক রকম বলে, ওই আমাদের যে যারা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা বলে কি ইলেকশনই হবে না, হাসিনার বিচার না হবে, এক এক রকম বলে। কাজে আমরা তো নির্দিষ্ট ভাবে দেশের জনগণের বুঝতেও পারতেছেন ইলেকশনটা কবে হবে, এবং সবার মনে সন্দেহ আছে এই সরকার ইলেকশন দিতে চায় না, কখনোই না। এবং তারা এত প্রলম্বিত করতে চায় যে যে সময়টাকে চিন্তাই করতে পারি না, দেখাই যায় না। সুরঙ্গের ওই পাশে ইলেকশনের কোন লাইট আছে এটা দেখা যাচ্ছে না। কিন্তু এই কারণে বারবার আমরা বলতেছি আপনাদের কথার মধ্যে ফাঁক এবং ফাঁকি আছে সরকারের কথার মধ্যে। ইলেকশন কইলেই তাদের মুখ কালো হয়ে যায়, অ্যালার্জি হয়। কাজে আমরা মনে করতেছি যে ইলেকশনটা নির্দিষ্ট সময়ে, এইটুক সময় তাদের কি নির্দিষ্ট সময়, সেই সময়টা তারা ঘোষণা করবে। কেউ কেউ বলছে যে আগে কি সংস্কার করা উচিত নাকি নির্বাচন করা উচিত, এই একটা মোটা দাগের প্রশ্ন তো আসছে। আপনাদের শেষ কথা শুনতে চাই একটু, আসলে কোন দিকে যাওয়া উচিত বলে মনে করেন এই মুহূর্তে? যদি এর আগে আপনি বলেছেন নির্বাচনের মধ্যে এই 18 মাসের মধ্যে অনেক কিছু করা সম্ভব। জি, আমাকে বলছেন? জি, আপনাকে বলছি, প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ভাইদের কথা শুনলাম। ওই যে একজন যেভাবে বললেন, ওনাকে তো আমি, উনি দেশের থেকে বলেন না বিদেশ থেকে বলেন বুঝলাম না। আমাদেরকে এত দয়া করছে যে আমাদের নেত্রীকে সারায় দিছে, বাইরে পাঠায় চিকিৎসা করতেছে, নেতারে সারায় দিছে। যারা এই কথা বলে তারা অর্ধ সত্য কথা বলে। আসলে আসল সত্যটা হইল 15 বছর পর্যন্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে সমস্ত ফসলটা ফলাইছে বিএনপি, এবং এই ফসলটা যখন কাটার সময় এসে দাওয়ালে কাটছে। ছাত্ররা হইলে দাওয়ালের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এখন ছাত্ররা সব ওই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা এই সমস্ত ধানটা কাইটা নিতে চায়। কাইটা নিয়ে বলে যে সবটাই আমাদের। আমরা বলি যে না, ফাউন্ডেশন জমি আমার, চারা লাগাইছি আমি, হালিবাজ দিছি আমি, পানি দিছি আমি, ধান হলুদ লাল করছি আমি, তুমি কাইটা দিছো, তুমি তোমার ভাগ নিবা, আমাকে আমার ভাগ দিবা, সবটা ভাগ তোমার না। আমার কথাটা এখানে খুব সুস্পষ্ট। এখানে বিএনপির ফাউন্ডেশন, বিএনপি এবং বিরোধী দলের আন্দোলনের 15 বছরের ফাউন্ডেশনের উপরের দাঁড়িয়ে আমাদের সন্তানের আন্দোলনটা করছে। কিন্তু আন্দোলনটা করছে তাদেরকে আমি অসংখ্য আমার ভাই বোধহয় জিনিসগুলা জানে না, আমার সম্পর্কে জানলে উনি বলতো আমি এই সন্তানদেরকে আমার সন্তানের মতোই স্নেহ করি। ছেলে বলতে কোনো দোষ নেই, কারণ আমার ছোট ছেলের বয়সও তা। আমি আজকে আপনাকে বলতে চাই কথাটা, কিন্তু আন্দোলন যে কারণে হয়েছিল সেই কারণে থেকে তারা অনেক দূরে সরে গেছে, এবং সেই দূরে সরার কারণেই আজকে মানুষের মধ্যে, জনগণের মধ্যে সন্দেহ দেখা দিছে দেশ কোথায় যাচ্ছে। তারা সংবিধান পরিবর্তন করতেছে, কেউ বলতেছে সংবিধান ছিঁড়ে ফেলে দিব, কেউ বলতেছে মুক্তিযুদ্ধ হইল 47 আর 24, 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয় নাই, 72-এর সংবিধান একটা দলের কি ম্যানিফেস্টো, এইসব কইয়া যে অবস্থাটার সৃষ্টি করতেছে এই দেশে। আমি আপনাকে বললাম যত কথাই তারা বলুক, এইটা হলো একটা কালো শক্তির কথা। যারা অন্ধকারে ছিল এতদিন
তারা এখন মনে করতেছে রাষ্ট্র ক্ষমতা এককভাবে দখল করিয়া এই দেশের রাজনীতি, এই দেশের অর্থনীতি এবং এই দেশের সমস্ত মুক্তিযুদ্ধের সমস্ত আদর্শকে বাদ দিয়ে একটা অন্ধকারের দিকে যাবে এবং যাওয়ার জন্য সবকিছু তারা পরিবর্তন করতে চায়। সেই কারণে বিএনপি, যেহেতু জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তারা জিনিসটা কিন্তু উপলব্ধি করতে পারছে যে ওই সবকিছু থেকে মোটামুটি ভাবে প্রাথমিক ভাবে উত্তরণের একমাত্র পথ হলো নির্বাচন, জনগণের কাছে যাওয়া। সেই কারণে আমরা জনগণের কাছে যেতে চাই। এইটাকে যারা ভিন্নভাবে প্রবাহিত, এক ভাই বললেন যে ইলেকশন চাইলেই নাকি ভারতের দালাল হয়ে দেব বা ভারতের ইচ্ছা পূরণ। কেন? আমার দেশে ইলেকশন করে যে দল মেজরিটি হবে সেই দল রাষ্ট্র ক্ষমতায় থাকবে, সে মানুষের কাজ করবে, সে ভারতের দালাল হবে কেন? এইসব কথা বলে যারা জঞ্জাল সৃষ্টি করতে চায় এবং যারা এই দেশে নির্বাচনের ব্যাপারে অথবা জনগণের অধিকারকে যারা খর্ব করতে চায়, আমি তো মনে করি তারা এই দেশের সর্বনাশ করছে।